বিয়ের ৬ মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্যোজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কি দোষ করেছিলাম আমি? হঠাৎ বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি এখনো খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না। তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখতে পারবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল, আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকেই বড় আপা কেন এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত। কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারতো, আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হবার পরও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়ালেখা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথেই আমার বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বলে ডিভোর্সই দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাইনি। তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এই বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটুও মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো? একটু মায়া হয়নি? নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসবই ভাবছিল মিলাত। হঠাৎই মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতে দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে, আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তৎক্ষণাৎ স্ত্রীর আর্ত চিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন, আর মেয়ের হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন। দ্রুত ডাক্তার অনুরূপ, দ্রুত আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পেছনে। মিলাদকে আইসিডিউতে নেওয়া হয়েছে, রক্ত ঝরেছে অনেক, অবস্থা খুবই খারাপ। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেভান। যাওয়ার সময় হাসপাতালে করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল সে। মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই, কিন্তু কান্নার দমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও না। এখন কি করব আমি? ওনার কথা শুনে মিনারা বেগমের কান্নার বেগ আরও বেড়ে গেল। রেভান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। রেভান শান্ত স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রেভানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনেরই মধ্যে আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রেভান যখন চলে যাচ্ছিল, তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করব জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেভান ওর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাদ এখন আউট অফ ডেঞ্জার, যদিও জ্ঞান ফেরেনি এখনও। তবুও ডাক্তার অনুরূপ এখনও বাসায় যাননি। সকালের চেক আপটা করে তবেই যাবে।
মায়ের মুখ থেকে মিলাতের কথা শুনে আনন্দ হলো চৈতির। এটাই তো চেয়েছিল সে। তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে। এইসব ভেবেই পৈশাচিক হাসলো চৈতি। এরই মধ্যে কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি। নিশ্চয় সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে, তার আগেই দেখলো সাইফুলের সাথে আর একজনকে। ছেলেটাকে দেখেই ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেভান, আমার বন্ধু। একটা কাজে এসেছে চট্টগ্রাম থেকে, এখানেই থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো। রুমে এসে চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করলো। সাইফুলও সাই দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি লাগছে কেন? তোমাকে দেখলেই তো আমার খুশি লাগে, তাই নাকি? চৈতি সাইফুলের গালের ঠোঁট ছুঁয়ে মাথা নাড়ল। যদিও প্রকৃতি খুশির কারণ অবশ্য এটা নয়। একটু আগে রেভানকে দেখা আর মায়ের কাছে মিলাতে সুসাইড অ্যাটেম্পটের খবর শোনায় এই খুশির কারণ। তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না। সে ছলনাময়ীর ছলনায় বুঁদ হয়ে রইল কেবল। মিলাদকে রুটিন চেক আপ করেই বাসায় ফিরেছে অনুরূপ। তবে একটা বিষয়ে খুব খারাপ লাগছে। জ্ঞান ফেরার পরই মেয়েটা উম্মাদের মতো বলছিল, আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচিয়েছেন কেন? ডাক্তার মেরে ফেলুন আমাকে। অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হলো না। পরবর্তীতে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা। হাসপাতালে প্রায় দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই। গত 2 বছরে এসব দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে। তবে এই মেয়েটার পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে। যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ। দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথমে রেভানকে ডাকতে এলো চৈতি। রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো? ট্রাউজার পরে টি শার্ট পরতে যাচ্ছিল, তখনই চৈতির গলা পেয়ে বলল, 1 মিনিট। চৈতি হাসলো। বুঝতে পারলো চেঞ্জ করছে হয়তো। উকি দেবে? না থাক, খারাপ ভাবতে পারে। প্রথমেই বাজে ইমপ্রেশন তৈরি করা যাবে না। এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসে ধরা দেবে। আনমনেই হাসলো চৈতি। রেভান টি শার্টটা গায়ে গলিয়েই দরজা খুলল। সহস্য বলল, জি ভাবি বলুন। দুপুরের খাবার খেতে আসুন, আপনার বন্ধু অপেক্ষা করছে। আসছি ভাবি। চৈতি মাথা নেড়ে চলে গেল। রেভান রুমে এসে চুলের পানিটা ভালো মতো মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল। সাইফুল আর চৈতি আগেই বসেছিল। রেভান গিয়ে বসতেই সাইফুল বলল, আজকের এসব রান্না তোর ভাবি করেছে। ওর হাতের রান্না যে কি মজা। রেভান হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে। রেভানের কথা শুনে সাইফুল গর্ববোধ করলো। তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না। কোনো অংশে মিলাদ চৈতির মতো হতে পারবে না। কোন দুঃখে যে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল বুঝতে পারে না। খেতে খেতে রেভান বলল, তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না? বলেছিলি আমাকে। রেভানের কথা শুনে থতমত খেলো সাইফুল। কারণ ওকে চৈতির কথা নয় মিলাতের কথা বলেছিল। আর ও এখন চৈতিকেই মিলাদ ভাবছে। সাইফুল কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ও আর আমার অনেক দিনের প্রেম, গভীর প্রেম। রেভান হাসলো চৈতির কথা শুনে। এরপর খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝলো ও এখানে মিলাতের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। তাই আর কিছু বলল না, চুপ করে খেতে থাকলো। পুরো ওয়ার্ডে হইচই পড়ে গেছে। 327 নম্বর কেবিনে রোগীকে পাওয়া যাচ্ছে না। রোগীর নাম মিলাদ বিনতে হারুন, বয়স 24, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। রোগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রোগীর বাবা দিক বিদিক ছুটছেন মেয়ের খোঁজে। হঠাৎ হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল, বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের ওপর মিলাদ দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গেল ও আবার সুসাইড করার চেষ্টা করছে। কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হলো না। ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাদ। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি। সবাই বলছে নিচে নামার জন্য, কিন্তু মিলাদ কারো কথাই শুনছে না। দাঁড়ানো থেকে রেলিংয়ের ওপর বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল। তখনই একটা ফোন কল এলো। ওপাশ থেকে জানা গেল গতকাল সুসাইড অ্যাটেম্প্ট করা মেয়েটা আবারও সুসাইডের চেষ্টা করছে। খবরটা জেনে দ্রুতই বেরিয়ে পড়লো ও, আর মনে মনে প্রার্থনা করলো কোনো খারাপ কিছু যেন না হয়। হাসপাতালে পৌঁছেই ছাদের দিকে চোখ গেল অনুরূপের। মেয়েটা এখনও একই জায়গায় বসে আছে। মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন। অনুরূপ অন্য কিছু ভাবলো, কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে।
ছাদের দরজা ভাঙা ছাড়া উপায় নেই, তবে রোগীর মানসিক অবস্থা ভালো না। এমন করলে যদি লাভ দেয় তাহলে তো সব শেষ। 10 তলার বারান্দা থেকে যদি ছাদে ওঠা যায় কোনোভাবে তাহলেই হবে, কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার। সিনিয়র ডাক্তার নার্স কেউ সাই দিচ্ছেন না এই ব্যাপারে। অনুরূপ সবাইকে শান্ত করে বলল, সে একবার চেষ্টা করে দেখবে। এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবে না কিছুতেই। অবশেষে সবাই রাজি হলো। 10 তলার বারান্দা থেকে পানির পাইপ লাইন বেয়ে বহু কষ্টে ওপরে উঠে এলো অনুরূপ। ডাক্তারি পড়তে আসার আগে বাবার ইচ্ছায় একবার আর্মিতে যোগ দিয়েছিল সে, কিন্তু 1 বছর পরই পালিয়ে এসেছিল। এত ট্রেনিং নিতে পারছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজে লাগবে একবারও ভাবেনি অনুরূপ। ছাদে আলো নেই, চারপাশ থেকে আসা আবছা আলোয় অনুরূপ দেখতে পেল ছাদের রেলিংয়ের ওপর স্থির চিত্তে বসে আছে একটি মেয়ে। চুপচাপ ওর দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটা উঠে দাঁড়ালো, হয়তো এখনই লাফ দেবে। বুকের ভেতরটা ছলকে উঠল অনুরূপের। এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবে না? পায়ের গতি বাড়িয়ে দিল অনুরূপ। প্রায় দৌড়ে এসে মিলাতের হাত চেপে ধরল। পেছন ফিরে অনুরূপকে দেখে নিরুত্তাপ গলায় মিলাত বলল, আমাকে যেতে দিন ডাক্তার, এরকম অভিশপ্ত জীবন আমি চাই না। পাগলামি করবেন না, আসুন আমার সাথে। অনুরূপ জোর দিয়ে বলল। মিলাত কথা বাড়ালো না, অনুরূপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনুরূপ বুঝলো এভাবে হবে না। আচমকায় মিলাতকে কোলে তুলে নিল সে। ঘটনার আকস্মিকতায় মিলাত খানিক সময়ের জন্য চুপ হয়ে গেল, তবে হুঁশ ফিরতেই ছটফট করতে লাগলো। পাগলামির মাত্রা ক্রমশই বাড়ছে। উম্মাদের মতো নিজের জীবনের বিনাশ চাইছে। তবে নিজে অনড় থেকে পরিস্থিতি সামলে নিল অনুরূপ। ছাদ থেকে বের হয়ে নিচে নিয়ে এলো মিলাতকে। ওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে বলে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েকে বাঁচানোর জন্য মিলাত বাবা মা অনুরূপের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মিলাতকে আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো, আর ওর বাবা মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে মিলাতকে মানসিক হাসপাতালে প্রেরণ করা হবে। দুপুরের খাওয়া শেষে রেভান নিজের ঘরে গেল একটু বিশ্রাম নেবে বলে। বিকেলে বা সন্ধ্যার দিকে সাইফুল সহ পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেবে অনেক দিন পর। বন্ধুদের মধ্যে হিংস্রভাগী বিয়ে করে সংসারী হয়ে গেছে, তাই আগের মতো এখন আর দেখা সাক্ষাৎ আড্ডা কোনোটাই হয় না। তবে জীবনে কঠিন একটা ছ্যাঁকা খাওয়ার পর এখন আর বিয়ের প্রতি মন আসে না ওর। তাই পারিবারিক চাপ থাকার ওপর বিয়েতে তেমন একটা আগ্রহ নেই। বিছানায় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে সাইফুল, তাতে অবশ্য ভালোই হলো। নিরিবিলিতে সাজগুজ করা যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে মেকআপ করছে চৈতি। এই সাজ সাইফুলের জন্য নয়, অবশ্য কোনো দিনই ও সাইফুলের জন্য সাজে না, নিজের জন্য সাজে কেবল। তবে আজ একটা বিশেষ মানুষের জন্য সাজছে। শিফনের নতুন শাড়ি, বাহারি কাঁচের চুড়ি, নতুন ঝুমকা জোড়া, ভুরু যুগলের মাঝে কালো টিপ, অনন্যা লাগছে ওকে। সাজগোজ শেষে নিজের দিকে মুগ্ধ চোখে একবার চেয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো ও। রিভানের রুমের সামনে এসে কড়া নেড়ে বলল, আসতে পারি? আশ্চর্য হয়ে ফোনে গেম খেলছিল ও। চৈতির গলার স্বর শুনে উঠে বসলো, গেম অফ করে বলল, জি ভাবি আসুন। দরজা ঠেলে ঘরে ঢুকলো চৈতি। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে এই ঘরের বারান্দায় আমার কিছু প্রিয় ফুল গাছ আছে, ওগুলোতে পানি দিতে এসেছি। জি নিশ্চয়, রেভান সৌজন্যসূচক উত্তর দিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। চৈতি ওর দিকে তাকিয়ে বারান্দায় আসলো। যতটা খুশি মন নিয়ে এসেছিল এখন ততটাই রাগ হচ্ছে। এই রূপে সকল পুরুষ দেওয়ানা হয়, প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু এই পুরুষটি একবারের বেশি তাকালোই না। ওর চোখে কি সৌন্দর্য ধরা পড়ছে না? প্রচণ্ড আত্মসম্মানে লাগলো চৈতির। এই পুরুষটিকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বে ও। বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছিল চৈতি। হঠাৎ সাইফুলের গলার আওয়াজ পেয়ে গাছে পানি না দিয়ে দ্রুত বেরিয়ে আসলো। যদিও গাছে পানি দেওয়াটা উদ্দেশ্য ছিল না, আর এগুলো মোটেই ওর পছন্দের গাছ না, ওগুলো তো মিলাতের পছন্দ ছিল। ভেবেছিল ফেলে দেবে, কিন্তু এভাবে কাজে আসবে ভাবেনি। থাক, যতদিন রেভান আছে ততদিনের জন্য একটা বাহানা হলো। ছলনাময়ী রূপে আবারও একবার মজিল বোকা পুরুষ। ঠোঁটের কোণে এক টুকরো অহং মিশ্রিত হাসি ঝুলিয়ে চৈতি মনে মনে বলল, দেখ মিলাত, তোর স্বপ্নের পুরুষ যে তোকে ছাড়া কিছু বুঝতো না, সে প্রতিদিন আমার রূপে পাগল হয়। তুই হেরে গেছিস, এভাবেই তোকে সব জায়গায় হারাবো আমি, তোর সব কিছু এভাবেই ছিনিয়ে নেব।
প্রচণ্ড কষ্টে তুই যখন নিথর হয়ে পড়ে রইবি তখন আমি শান্তি পাবো। সাইফুলের কোলে বসে এসবই ভাবছিল চৈতি। অপরদিকে স্বামীর মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা কিছুই কানে ঢুকছে না ওর। বিকেলে ড্রয়িং রুমের আড্ডায় গরুর দুধের ঘন চা আর নিমকি বানানো হলো। চৈতি ভেবেছিল রেভানের কাছে থেকে প্রশংসা পাবে, কিন্তু রেভান নাস্তা ছুঁয়েও দেখলো না, কারণ সে অতিরিক্ত ভাজা পোড়া তেল মিষ্টি জাতীয় খাবার কম খায়, আর চায়ের ক্ষেত্রে চিনি ছাড়া রং চা আর গ্রিন টি। এইসব শুনে চৈতির প্রচণ্ড মন খারাপ হলো। এত আগ্রহ নিয়ে যার জন্য বানালো সে খেলোই না। অপরদিকে সাইফুল নিজেরটা তো খেলোই, সাথে রেভানের ভাগটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে নিত্যদিনের মতো স্ত্রীর প্রশংসায় মাতল। রাত 8টায় রুটিন চেক আপে আসলো অনুরূপ। মিলাতের এখন জ্ঞান আছে। সে শূন্য দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। অনুরূপ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কোথাও কোনো সমস্যা হচ্ছে? মিলাদ দৃষ্টি ঘুরিয়ে নিল অনুরূপের দিকে। মলান হেসে যাওয়া ধিমি স্বরে বলল, আমাকে বাঁচালেন কেন ডাক্তার? কারণ মরে যাওয়া কোনো সমাধান নয়, বেঁচে থেকে জীবনের সমস্যার সমাধান খুঁজতে হয়। কিন্তু আমার তো বাঁচতে ইচ্ছে করছে না। অনুরূপ চেয়ার টেনে ওর পাশে বসে বলল, আমি জানি না আপনার জীবনে কি ঘটেছে, কী রকম পরিস্থিতিতে আপনি যাচ্ছেন, তবে আমি এতটুকু বুঝতে পারছি আপনি বড় কোনো ধরনের আঘাত পেয়েছেন। দেখুন, জীবন কখনোই সমান্তরাল না, দুঃখ কষ্ট আসবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না। কিন্তু আমি তো হেরেই গেছি। না, আপনি হারেননি। প্রতিদিন নিজের সব দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মতো সার্থকতা আর হয় না। বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। একটু থেমে অনুরূপ আবার বলল, মা বাবাকে কষ্ট দিয়েন না, আপনার জন্য তারা পাগল প্রায় হয়ে গেছেন। তারপর চেক আপ শেষে চলে গেল অনুরূপ। রেভান আর সাইফুল রাত 10টায় বাসায় ফিরল। চৈতি ওদের জন্য অপেক্ষা করে বসে আছে। ওরা ফিরতেই বলল, হাত মুখ ধুয়ে খেতে আসুন আপনারা। রেভান চৈতিকে থামিয়ে দিয়ে বলল, আমি আড্ডায় খেয়ে এসেছি ভাবি, সাইফুল তেমন খায়নি, ওকে খাবার দিন, আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। এই বলেই রেভান চলে গেল নিজের ঘরে। রাগে ফুঁসছে চৈতি, এভাবে হচ্ছে না। তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও, আজ রাতে রেভানকে নিজের করেই ছাড়বে। বেশি অপেক্ষা সহ্য হয় না ওর। চৈতি রূপে পাগল হবে না এমন কোনো পুরুষ আছে নাকি? সাইফুলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ও। বেচারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তার বউ সাজছে পরপুরুষের জন্য। মিলাতের গোলাপ ফুল পছন্দ, তাই বারান্দার টবে হরেক রকমের গোলাপ গাছ লাগিয়েছিল ও। সেখানে বেশ অনেকগুলো গোলাপও ফুটে আছে। সবগুলো গোলাপ নিজ হাতে সংগ্রহ করে গোলাপের পাপড়িগুলো গোসলের জন্য রাখা হালকা উষ্ণ পানিতে ছেড়ে দিল। এবার উত্তম রূপে গোসল করে মনের মতো সাজবে নিজের পছন্দের পুরুষের জন্য। এভাবে কখনোই সাইফুলের জন্য নিজেকে তৈরি করেনি সে, আর করবেই বা কেন? যে মানুষটা শুধুই খেলার গুটি তার জন্য কিসের সাজসজ্জা? রেভান ঘুমনের প্রস্তুতি নিচ্ছে। কাল পাসপোর্ট অফিসে গিয়ে মায়ের পাসপোর্টটা বানাতে দেবে। তারপর ভাবি বোন মায়ের জন্য কিছু কেনাকাটা করবে। সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করে রাতের ট্রেনে চট্টগ্রাম ফিরবে। মোটামুটি কালকের দিনের প্ল্যান সাজিয়ে শুয়ে পড়ল ও। হঠাৎ কল এলো ফোনে। ছোট বোন নাইমা ফোন করেছে। রেভান মৃদু হাসলো। পাগলিটা আবার কোনো বায়না করবে নিশ্চিত। আসার সময়ও লম্বা লিস্ট দিয়েছে। ফোন রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ছোট্ট বোনের ভয়ার্ত গলা শুনে কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কাপা স্বরে নাইমা বলছে, ভাইয়া বাঁচাও আমাকে, আমি কি করব বুঝতে পারছি না। মাইফিকের সাথে পালানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওর উদ্দেশ্য ভালো না, আমি বুঝতে পেরেছি। ও সিগারেট খেতে যাওয়ার পর ট্রেনের ওয়াশরুমে এসে তোমাকে ফোন করলাম, ও জানে না, আমি বুঝে গেছি। বলতে বলতে কেঁদে ফেলল নাইমা। রেভান ততক্ষণে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর। তবুও নিজেকে শান্ত রেখে বলল, চিন্তা করিস না, আমি আসছি, তুই ওকে বুঝতে দিস না, তুই বুঝে গেছিস ওর প্ল্যান। আর সাবধানে থাকিস, ট্রেন থেকে নামার আগে আমাকে কলে রাখিস। আচ্ছা ভাইয়া। নাইমা চোখ মুছে ফোন রেখে দিল। আর দেরি করা যাবে না, নয়তো মাসফিকের সন্দেহ হবে। মাসফিকের সাথে ওর 1 বছরের সম্পর্ক। বাসায় ওর কথা বলার পর বাবা মা ভাইয়ারা কেউ মেনে নেয়নি। তাই মাসফিক যখন বলেছিল ওর সাথে পালানোর কথা, তখন ভালোবাসায় অন্ধ হয়ে সেও রাজি হয়ে যায়। তবে ঘর ছেড়ে বের হওয়ার পর কেমন যেন লাগছিল। আর বাসে ঘুমের ভান করে ওরা আর ওর বন্ধুদের কথা শুনেই বুঝতে পেরে গিয়েছিল ওর বদ মতলবের কথা। তবে তখনও কিছু বুঝতে দেয়নি। নিজেকে সংযত রেখে সুযোগের অপেক্ষা করছিল। তাড়াহুড়োয় সাইফুল বা চৈতি কাউকেই বলার সুযোগ পায়নি রেভান। অবশ্য ওদের দরজায় একবার নক করেছিল।
কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আর না ডেকে মানিব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। চৈতি ওয়াশরুমে ছিল তাই শব্দ শুনতে পায়নি। আর সাইফুল তো ঘুমাচ্ছে। গোসল সেরে গোলাপি রঙের ছোট্ট একটা নাইটি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল। ফর্সা উড়ুর ওপর গোলাপি রঙটা এত মানাচ্ছে, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়না থেকে চোখ সরিয়ে ঘুমন্ত সাইফুলের দিকে একবার চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর সরু কোমরে ছন্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে রেভানের ঘরের দিকে এগোলো। দরজায় নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। হাসলো চৈতি। কাজ আরও সহজ হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে ড্রিম লাইটের নরম আলোয় পুরো রুমে কাউকে দেখতে পেল না। ওয়াশরুমের দরজাও খোলা, বারান্দাতেও নেই। তাহলে গেল কোথায়? চৈতি ক্রোধে পাগল হয়ে গেল মুহূর্তেই। কি করবে এখন? এই ছেলেটাকে ধরা ছোঁয়া যাচ্ছে না কেন? কমলাপুর রেল স্টেশনে এসে থামলো ট্রেন। কথা মতো নাইমা ট্রেন থেকে নামার আগে ভাইকে কল করলো। রেভান রিসিভ করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে ওরা। ভাই যেন সহজেই বুঝতে পারে, তাইও ইচ্ছে করে মাসফিককে নানা রকম প্রশ্ন করছে। কিন্তু মাসফিক কোনোটার উত্তর দিচ্ছে তো কোনোটার উত্তরে ধমকে উঠছে। রেভান বুঝে গেছে ওরা কোথায়। দ্রুত গতিতে ছুটছে সেদিকে। স্টেশনে জটলা বেঁধে গেছে। এত রাতেও অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে ওদের। এত পর রেল মাস্টার এসে রেভানের হাত থেকে ছুটিয়েছে মাসফিককে। রেভান এখনও রক্তচক্ষু নিয়ে ফুঁসছে। দু একটা মার যে সেও খায়নি তেমন না, আঘাতে ঠোঁট কেটে গেছে। আর মাসফিকের অবস্থা তো আরও করুণ। গালে, ঠোঁটে, কপালে, হাতে সব জায়গায় কেটেছে। প্রেমিকার ভাই দুজনের মারামারি দেখে ভীতু নাইমা এক কোণায় দাঁড়িয়ে কাঁদছিল। এত পর অপহরণের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হলো মাসফিককে। পুলিশ ওকে নিয়ে চলে যাবার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। নিজের অজান্তেই আমি কত বড় ভুল করে ফেলেছি। যাক, শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। বের হয়েছিস কখন? বিকেলে। তাহলে মা, বাবা, ভাই, ভাবি ওরা এখনও ফোন করলো না যে? তনিমার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছি, তাই চিন্তা করছে না। ঠিক আছে, বাসায় এসব বলার দরকার নেই, সোজা তনিমাদের বাসায় চলে যাবি। কিন্তু ভাইয়া, তুমি আমাকে কিছু বলবে না? কি বলবো? তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস। আশা করছি শিক্ষা হয়ে গেল। এমন ভুল দ্বিতীয়বার করবি না। নাইমা কান্না ভুলে ভাইকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া। হয়েছে, ন্যাকামি করতে হবে না আর। রাতের শেষ ট্রেনের টিকিট করে দিয়ে বোনকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেভান। তারপর আবার সাইফুলদের বাসার পথ ধরল। ঘণ্টাখানেক রেভানের জন্য অপেক্ষা করেও যখন রেভান এলো না, তখন রাগে নিজের ঘরে এসে সাবারের নিচে দাঁড়িয়ে নিজেই নিজের চুল টানতে লাগলো চৈতি। এভাবে কতক্ষণ ভিজেছে ওর মনে নেই। ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠল, তখন শাওয়ার অফ করে কোনো রকম বাথরব জড়িয়ে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ল। রেভান যখন সাইফুলদের বাসায় পৌঁছালো তখন মধ্যরাত। ভাগ্যিস দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল, না হলে এখন কে খুলতো দরজা? ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল ও। সাইফুলের পাশে শুয়ে আধো ঘুমে রেভানের আসার শব্দটা শুনল চৈতি। শরীরটা ক্রমশ গরম হয়ে উঠছে। চোখের কোণায় অবজ্ঞার জল। জীবনেও কোনো পুরুষ ওকে অবজ্ঞা করেনি। যাকে চেয়েছে তাকেই পেয়েছে। পুরুষরা নিজেই ওকে ধরা দিত, ওর কসরত করতে হয়নি। কিন্তু এই পুরুষটি যেন ওকে দেখেও দেখছে না। রেভান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়ে দেখলো ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাইফুল। ওকে দেখে সহসা বলল, কি রে বন্ধু, আয় বস, তোর ভাবি তো আজকে অসুস্থ, আজকে নাস্তা আমি বানিয়েছি। রেভান এসে পাশে চেয়ারে বসে বসে বলল, কি হয়েছে ভাবির? কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, তাই এই অবস্থা। কত বলি নিজের শরীরের যত্ন নাও, কিন্তু শোনে না আমার কথা। ওষুধ খেয়েছে? হ্যাঁ, নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন আবার ঘুমাচ্ছে। তুইও নাস্তা খেয়ে নে, আমি আবার অফিসে যাব। রেভান মাথা নাড়ল। একবার ভাবলো কাল রাতের ঘটনা বলবে, কিন্তু পরে মনে করলো এসব কথা এত ছড়ানো উচিত না। বোনের ভবিষ্যতের প্রশ্ন। সাইফুল চা শেষ করে উঠবে এমন সময়ে কলিং বেল বাজলো। উঠে গিয়ে দরজা খুলতে গালের ওপর ভারী কিছুর আঘাত অনুভব করলো। হতভম্ব হয়ে সামনে চাইতে দেখলো প্লাস্টিকের একটা জুতো। এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলাত। মিলাতের পেছনে অনুরূপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা এমন কিছু করবে ও ভাবতেই পারেনি।
আজ সকালে রুটিন চেক আপ শেষে চেম্বারে আসতে একজন নার্স দ্রুত এসে খবর দিলেন 327 নম্বর কেবিনের রোগী ওষুধ খেতে চাচ্ছে না কিছুতেই। তার বাবা মাও নেই এখন, তারা 1 ঘন্টা পর আসবেন। এখন আমরা কি করব ডাক্তার? নার্সের কথা শুনে অনুরূপ 327 নম্বর কেবিনে আবার ছুটে গেল। ঘটনা সত্যি, মেয়েটা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না। ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো অনুরূপ। তারপর শান্ত স্বরে বলল, কোনো সমস্যা হচ্ছে? আমাকে সবটা খুলে বলুন মিস। মিলাত অনুরূপের দিকে চেয়ে নির্বিকার স্বরে বলল, আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না। তাহলে এখন কি করছে আপনার? আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার ইচ্ছা পূরণ করার। মিলাত অনুরূপের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, এই মুহূর্তে আমি একজনের সাথে দেখা করতে চাই। যদি আপনি আমাকে তার কাছে নিয়ে যান তবেই আমি ওষুধ খাবো। কিন্তু আপনার শারীরিক অবস্থা এখনও অতটা ভালো নয়। আমি পারবো, আমাকে নিয়ে যান। আচ্ছা, আপনার বাবা মা আসুক, তাদের বললেই তারা নিয়ে যাবে। না, আপনাকেই নিয়ে যেতে হবে। আমি আর কারোর সাথে যাব না। কেন? কারণ আমি বাঁচতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে আমার কথা শুনতে হবে। যদি না শোনেন তাহলে আবার সুসাইড করতে যাব, আর এবার যদি মরে যায় দায়ী থাকবেন আপনি। মিলাতের কথা শুনে বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল অনুরূপ। আজ পর্যন্ত এমন অভিনব পদ্ধতিতে ব্ল্যাকমেল কেউ করেনি। অগত্যা মেয়েটির কথায় রাজি হয়ে ওর কথা মতো অনুরূপ একটা বাড়ির সামনে গাড়ি থামালো। মিলাত গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে দ্রুত বাড়িটির দোতলায় উঠে গেল। ওর হাতে একটা শপিং ব্যাগও ছিল। অনুরূপ ধারণা করেছিল হয়তো কারোর জন্য গিফট এনেছে, সেটা দিতেই এসেছে। কিন্তু এই মুহূর্তে সামনের দৃশ্যটি দেখার পর মনে হচ্ছে গিফট এমনও হতে পারে, জানা ছিল না। তবে জুতোটা চেনা পরিচিত লাগছে। অনুরূপ মস্তিষ্কে একটু জোর দিতেই বিদ্যুৎ খেলে গেল। এটা তো হাসপাতালের ওয়াশরুমের জুতা। প্রত্যেকটা ওয়ার্ড চেম্বারের ওয়াশরুমে একই রকমের জুতা থাকে। আরেক দফা হতভম্ব হলো সে। এদিকে সাইফুল বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে মিলাতের দিকে। ওর এখনও বিশ্বাস হচ্ছে না সেই শান্তশিষ্ট মিলাত ওকে জুতো দিয়ে মারল। যে মেয়েটা কখনো ওর মুখে মুখে কথা বলতো না, সে মেয়েটা এমনও করতে পারে। সাইফুল কিছু বলবে তার আগে মিলাত একদলা থুতু নিক্ষেপ করলো ওর মুখে। এবার মাথা গরম হয়ে গেল সাইফুলের। ডান হাত উঁচু করে যেই থাপ্পড় দিতে যাবে, সেই অনুরূপ পেছন থেকে এসে মিলাতকে সরিয়ে ফেলল। মিলাত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার জীবন নরক বানানোর জন্য তোর এর থেকেও বড় শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু একটা সময়ে তোকে ভালোবাসতাম, তাই অল্পেই ছেড়ে দিলাম। আপা, সরি, তোর বউকে বলিস। তার সাথে হিসেব নিকাশ তোলা রইল। কথাগুলো বলে মিলাত আর দাঁড়ালো না, হনহনিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। পেছনে অনুরূপ এলো। সাইফুল পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল। মেজাজ একদম খিচে গেছে। ডাইনিং রুম থেকে সব দেখা যায় বলে এতক্ষণ কিচ্ছু বলেনি, সব চুপচাপ সহ্য করে গেছে। আজকে যদি রেভান না থাকতো তাহলে এই মেয়েকে এমন শিক্ষা দিত যে এই রকম কাজ করার আগে 200 বার ভাবতো। থাক, সমস্যা নেই, এটা তোলা রইল, কোনো একদিন সুদে আসলে ফেরত দেওয়া যাবে। ডাইনিং রুমে ফিরে আসতে আসতে এসবই ভাবছিল সাইফুল। ওকে দেখে রেভান জিজ্ঞেস করলো, কে এসেছিল রে? ভিক্ষুক? ও আচ্ছা, তুই বের হবি কখন? চৈতিকে একটু দেখে আসি, তারপরে বের হব। আচ্ছা, আমি নাস্তাটা করে ফেলি, আমিও বের হব, আজ সারাদিন কাজ আছে। সাইফুল আর রেভান একসাথে বের হলো। গাড়িতে উঠেই কেঁদে ফেলেছিল মিলাত। অনুরূপের কৌতূহল জাগলো এই অদ্ভুত মেয়েটির প্রতি, তবু এই মুহূর্তে কিছুই জিজ্ঞেস করলো না। গাড়ি ঘোরালো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে মিলাতকে নিজের কেবিনে পৌঁছে দিয়ে বলল, এবার যেন কোনো বাহানা না শুনি। অলরেডি সকালের ওষুধ লেট করেছেন, বাকি বেলার ওষুধ ঠিকঠাক খাওয়া চাই। সেই রণচণ্ডী রূপটা এখন আর নেই মিলাতে। শান্ত মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল সে, আর বলল, প্লিজ আজকের ঘটনাটা বাবা মাকে বলবেন না। অনুরূপ মাথা নাড়ল। তারপর কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে গেল। এখনও বাসায় যাবে, তবে কিছুতেই মেয়েটির ভাবনা মাথা থেকে বের হচ্ছে না। কৌতূহল বাড়ছে। একটু বেলা করে ঘুম থেকে উঠল চৈতি। এখন শরীরটা ভালো লাগছে একটু। রেভানের ঘরে গিয়ে দেখল সে সেখানে নেই, তবে তার ব্যাগ আছে, তার মানে যায়নি এখনও। চৈতি গিয়ে ওর বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ইস, কি শান্তি লাগছে। জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারছে ও। তবে এই ভালোবাসা কি আদৌ কপালে আছে? না, যে কোনো মূল্যে এই পুরুষটিকে তার চাই চাই, তা না হলে নারী জীবন বৃথা। রেভান সবার জন্য টুকটাক কেনাকাটা করে বের হতেই ওর মা সাহেলা বেগম ফোন করলেন। রিসিভ করতেই তিনি বললেন, কি করছিস রে? শপিংয়ে এসেছিলাম। মা, ফিরছিস কবে? আজ রাতেই শোন না, একটা কথা বলতাম তোকে। বলো। লাইমার জন্য একটা ছেলে পছন্দ করেছে তোর মামা। ছেলে ডাক্তার, ঢাকায় একটা নামকরা হাসপাতালে আছে, দেখতেও ভালো। তোকে ছবি বায়োডাটা দিয়েছি, একটু দেখে আয় না ছেলেটাকে।
আহ মা, নাইমা সবে অনার্স ফার্স্ট ইয়ারে, এখন কি দরকার বিয়ের? তুই বুঝবি না, আর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না, আর দেখলেই তো বিয়ে হচ্ছে না। যা না বাপ। রেভান অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা যাব। আরও কিছু টুকটাক কথা সেরে ফোন রাখতেই দেখলো মা ছেলের ছবি বায়োডাটা দিয়ে বসে আছে নিতান্তই অনাগ্রহের সাথে। ছবিটা দেখলো রেভান। চেহারা তো ভালোই, ছেলের নাম কি? ও আচ্ছা, অনুরূপ চৌধুরী। রেভান পুরো বায়োডাটা পড়ল। যাক, ভালোই মনে হচ্ছে, দেখে আসা যায়। ভাবনা অনুযায়ী হাসপাতালের দিকে রওনা হলো ও। অনুরূপের সাথে দেখা করতে এসেছিল রেভান, তবে পারেনি, কারণ অনুরূপের আজ ছুটি। ওকে কাল সকালে পাওয়া যাবে, কিন্তু কাল সকাল পর্যন্ত একদমই সময় নেই রেভানের। আজ রাতে ফিরতে হবে। যাই হোক, ও তো এসেছিল, এখন না পাওয়া গেলে কি আর করার। বিকেলেই ডিসচার্জ দেওয়া হলো মিলাদকে। ও নিজেই থাকতে চাইছে না আর হাসপাতালে, যদিও ওকে আরও একদিন থাকতে বলা হয়েছিল, কিন্তু মিলাদ রাজি হয়নি। শারীরিক দিক বিবেচনা করলে এখন অনেকটাই সুস্থ আছে ও। বাসায় ফেরার পথে হারুন সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোথাও ঘুরে আসবি? মিলাদ মাথা নেড়ে সম্মতি দিল। ক্লান্ত বিভস্ত মনটা যদি কোথাও গিয়ে শান্তি পায়, তাহলে ক্ষতি কি? মিনারা বেগম মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোকে এভাবে দেখতে ভালো লাগে না। আর কেউ না থাকুক, আমরা তোর পাশে সব সময় আছি। মিলাদ বাবা মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে তোমরা ক্ষমা করো মা, নিজেও কষ্ট পেয়েছি, তোমাদেরকেও দিয়েছি। হারুন সাহেব মেয়ের মাথা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিজেকে কখনো একা ভাববি না। তোর ফুপির বাসায় যাবি চট্টগ্রাম? হ্যাঁ যাব। তাহলে কালকে রাতে ট্রেনের টিকিট করি। না বাবা, আজ রাতেই যেতে চাই আমি। কিন্তু মা, আমার তো কাল ছুটি নেই। সমস্যা নেই বাবা, আমি একাই যেতে পারবো। অসম্ভব, এই অবস্থায় তোকে একা ছাড়ার প্রশ্নই আসে না। আমার কিছু হবে না বাবা, আমি ঠিক আছি। একটা দিন অপেক্ষা করলে কি হয়? হারুন সাহেব অসহায় কণ্ঠে বললেন, বাবা গেলে আজ রাতে, আর না গেলে যাবই না। মিলাতের কণ্ঠে জেদ। অবশেষে মেয়ের কথায় রাজি হলেন হারুন সাহেব, তবে দুশ্চিন্তাও হচ্ছে। কালকে অফিসে যাওয়াটা জরুরি, তা না হলে ছুটি নিয়ে নিত। এদিকে মেয়েও নাছোড়বান্দা। ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মিটিং শেষ করে রেভান সাইফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিজের ব্যাগটা নিতে হবে, এরপর রাত 10টায় ট্রেন ধরবে। চৈতির মন খারাপ লাগছে ভীষণ। ভালোবাসার মানুষটা চলে যাবে একটু পর, অথচ কিছুই বলা হলো না, করা হলো না। অবাধ্য মনটা শান্ত হচ্ছে না কিছুতেই। মন চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে ওর সাথে চলে যেতে। একটা মানুষ কিভাবে এত অল্প সময়ের মধ্যে হৃদয়ের এতখানি জায়গা দখল করতে পারে? রেভান যখন চলে যাচ্ছিল, চৈতির তখন ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। আবার কবে দেখা হবে? হারুন সাহেব আর মিনারা বেগম দুইজনেই স্টেশনে এলেন মেয়েকে এগিয়ে দিতে। যেতে যেতে কত রকমের উপদেশ আদেশ করলেন, তার হিসেব নেই। মিলা তো লক্ষ্মী মেয়ের মতো সব শুনল আর মাথা নেড়ে পালন করার সম্মতি জানালো। ট্রেন এসে পড়েছে, যাত্রীরা সবাই যে যার মতো উঠছে। হারুন সাহেব মিলাদকে ওর সিটে বসিয়ে দেওয়ার জন্য নিজেও বগিতে এলেন মেয়ের সাথে। মিলাদ নিজের সিটে বসে বাবাকে বলল, বাবা এবার তুমি যাও, চিন্তা করো না, আমি ফোন করব। আচ্ছা, তোর কিছু লাগবে? ও বাবা, চকলেট, চিপস, বিস্কুট, জুস, আচার আর হাবিজাবি কিনে দেওয়ার পরও জিজ্ঞেস করছো আরও কিছু লাগবে কি না? ওদিকে মাও বিরিয়ানি দিয়ে দিয়েছে, কখন খাবো আমি এগুলো? মিলাদ অসহায় কণ্ঠে বলল। হারুন সাহেব হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবি। আচ্ছা বাবা। এক্সকিউজ মি। বাবা মেয়ের কথার মাঝেই কেউ পেছন থেকে বলে উঠল কথাটা। হারুন সাহেব ঘুরে মানুষটিকে দেখে খুশি হয়ে গেলেন। হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, আরে বাবা তুমি? রেভানও চিনতে পারলো, বলল, হ্যাঁ আঙ্কেল, আমি চট্টগ্রাম থাকি, এখানে এসেছিলাম কিছু কাজে। আরে বা, তাহলে তো ভালোই হলো, তুমি সেদিন আমাদের যা উপকার করলে, সারা জীবন কৃতজ্ঞ থাকব। আঙ্কেল এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব ছিল। এখন আপনার মেয়ে কেমন আছে? হারুন সাহেব মিলাতের দিকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমার মেয়ে। রেভান এতক্ষণে খেয়াল করেনি মিলাতকে। আর মিলাদ সেই শুরু থেকেই বাবা আর এই অগন্তুক লোকটার কথা শুনছিল। হারুন সাহেব রেভানের হাত ধরে বললেন, বাবা সেই দিনের মতো আজও একটা উপকার করবে? জি আঙ্কেল বলুন। মেয়েটার খেয়াল রেখো, ছুটি না পাওয়ার কারণে ওর সাথে যেতে পারছি না। ওর মা আর আমি দুজনেই বেশ চিন্তিত। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আছি। ধন্যবাদ বাবা। হারুন সাহেব কিছুটা স্বস্তি পেলেন।
মেয়েকে আর এক দফা বিদায় দিয়ে তিনি নেমে গেলেন ট্রেন থেকে। কিছুতেই ঘুম আসছে না অনুরূপের। এরকমটা আগে কখনোই হয়নি। বারবারই কেবল ওই মেয়েটার কথাই মনে আসছে। মেয়েটা ঠিকমতো ওষুধ খেয়েছে তো? ধুর, এসব চিন্তা ও কেন করছে? মনকে নানা রকম প্রবোধ দিয়েও লাভ হলো না। নিজের অজান্তেই হাসপাতালে দায়িত্বরত একজন নার্সকে ফোন করলো অনুরূপ। প্রথম সৌজন্যমূলক আলাপ সেরে পরে বলল, 327 নম্বর রুমের রুগীর কি অবস্থা? আর কোনো সমস্যা হয়েছে পরে? স্যার, বিকেলে ওনারা ডিসচার্জ নিয়েছে, তবে এর আগ পর্যন্ত সব ঠিকই ছিল। অনুরূপ অবাক হলো। ডিসচার্জ নিয়েছে? ওর না আরও একদিন থাকার কথা ছিল? তাহলে হঠাৎ ডিসচার্জ নিল কেন? ট্রেন ছেড়ে দিয়েছে। মিলাত আপন মনে তাকিয়ে আছে জানালার বাইরে। কখন যে লম্বা ঘন চুলের ভারী খোপাটা খুলে গেছে টেরই পেল না। চলন্ত ট্রেনের খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চুলগুলো উঠছে। কেউ একজন সেদিকে তাকিয়ে আছে অনিমেষ। মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে। কি নামে ডাকবে এই রমণীকে? মায়াবতী নাকি কেশবতী?